মাস্টার্স শেষ পর্বের ছাত্ররা কেমন আছো তোমরা? বেশ কতদিন পরে আবার আমরা ক্লাসে উপস্থিত হয়েছি, অনলাইন ক্লাসে। তোমাদের সাথে যে কোর্সটি, আমার যে বিষয়টি, মানে কোর্সের তোমরা যে বিশ্ব সাহিত্য কোর্সটি পড়ছো, সেখানে 4টি গ্রন্থ পাঠ্য আছে। 2টি আমি পড়াচ্ছি, মা উপন্যাস, আর একটি হলো হ্যামলেট, ট্র্যাজেডি নাটক শেক্সপিয়ারের। তো মা উপন্যাস নিয়ে যে আমাদের কথাবার্তা শেষ হয়েছে গত ক্লাসেই। তারপরে যদি কারো ব্যক্তিগত কোনো জিজ্ঞাসা থাকে, সেগুলো যে আলোচনা করা যাবে। আজকে আমরা কথা বলবো শেক্সপিয়ারের বিখ্যাত ট্র্যাজেডি নাটক হ্যামলেট সম্পর্কে। তো যেহেতু ট্র্যাজেডি নিয়ে আমাদের কিছু কথা বলতেই হবে, তো আমরা সেই বিষয়ে পরে আসছি। যে আমরা শেক্সপিয়ার সম্পর্কে যে সামান্য একটু জেনে নিই। যে শেক্সপিয়ার ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত কবি এবং নাট্যকার। তার কবি পরিচিতির চেয়ে তার বেশি সমধিক পরিচিতি হচ্ছে নাট্যকার হিসাবে। তো শেক্সপিয়ার, যার মূল নাম হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার, যার পিতার নাম হচ্ছে জন শেক্সপিয়ার, যার জন্ম হয়েছিল 1564 সালে এবং মৃত্যু 1616 সালে। তার রচনার মাঝে যে আমরা লক্ষ্য করি যে তিনি 38টি নাটক লিখেছেন, বিভিন্ন শ্রেণীর নাটক, বেশ কিছু সংখ্যক কবিতা লিখেছেন, বেশ কিছু সনেট লিখেছেন, কিছু আখ্যায়িকাও রচনা করেছেন। যদি আমরা তার রচনার আকৃতিগত দিক থেকে দেখি, তাহলে শেক্সপিয়ার যে খুব বেশি রচনা করেছেন তা কিন্তু বলা যাবে না। কিন্তু তোমরা জানো বোধহয় যে ইংল্যান্ডের জাতীয় কবি হিসাবে কিন্তু শেক্সপিয়ারকে চিহ্নিত করা হয়। তার কবিতার খ্যাতি হয়তো বা কম হতে পারে, সংখ্যায় কম হতে পারে, কিন্তু তার এই সনেটগুলো, বিশেষ করে তার সনেটগুলো খুবই উন্নত মানের। আর তার যে নাটকগুলো, সেই নাটক তোমরা জানো বোধহয় যে মোটামুটি তার সমস্ত নাটকগুলো, যে আমরা বলেছি 38টি নাটকের কথা, সমস্ত নাটকগুলোর মাঝেই 3টি শ্রেণী লক্ষ্য করা যাবে। 3 পর্যায়ের নাটক তিনি লিখেছেন। মিলনাত্মক লিখেছেন, কখনো ঐতিহাসিক নাটক লিখেছেন, আর লিখেছেন ট্র্যাজেডি, বিয়োগান্তক নাটক। তো তার সমকালীন বিশ্ব থেকে শুরু করে আজ পর্যন্ত সারা পৃথিবীতে তার এই মিলনান্তক কিংবা ঐতিহাসিক নাটকের চেয়ে বিয়োগান্তক নাটকগুলোই কিন্তু সারা পৃথিবীতে বেশি জনপ্রিয় হয়েছে, এবং সেইগুলোই বেশি মঞ্চস্থ হয়েছে এবং মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল। শেক্সপিয়ার 16 শতাব্দীর দিকে, তার জন্ম হচ্ছে 1564, তোমাদেরকে বলা হয়েছে, আর তোমরা জানো যে প্রথম দিককার রচনাগুলো মূলত হচ্ছে তার মিলনান্তক এবং ঐতিহাসিক। তার যে প্রথম দিকটা, অর্থাৎ সেটিকে ধরা যায় যে 16 শতকের শেষ দশক, যে শেষ দশকের যে রচনাগুলো, তা বেশিরভাগই হচ্ছে মিলনান্তক এবং ঐতিহাসিক। এবং তারপরে যে 16 শতকের শেষ দশকের পরে তিনি 1608 সাল পর্যন্ত যে নাটকগুলো রচনা করেছেন, সেগুলো বেশিরভাগই হচ্ছে বিয়োগান্তক নাটক, অর্থাৎ ট্র্যাজেডি যাকে আমরা বলি। তার জীবনের শেষ দিকে তিনি যে নাটকগুলো রচনা করেছেন, সেগুলো বেশিরভাগই তাত্ত্বিকেরা বলেন ট্র্যাজি কমেডি, আর কেউ কেউ অবশ্য রোমান্স হিসাবেও বলে থাকেন ট্র্যাজি কমেডি। ট্র্যাজি কমেডিটা হচ্ছে যে একজন নাট্যকার যখন ট্র্যাজেডি রচনা করতে চান, কিন্তু কোনো কারণে তা সার্থকভাবে ট্র্যাজেডি হয়ে উঠতে পারেনি, এই পর্যায়ের যে নাটকগুলো রচিত হয়, সেগুলোকে মূলত ট্র্যাজি কমেডি নাটক হিসাবে চিহ্নিত করা যেতে পারে।
তাহলে শেক্সপিয়ারের যে নাট্যকার হিসাবে তার যে খ্যাতি এবং তার যে রচনাগুলো, সেই রচনাগুলোকে যে আমরা তিনটি শ্রেণীতে বিভক্ত করে ফেলতে পারি, যে একটা হচ্ছে মিলনান্তক, যে একটা হচ্ছে ঐতিহাসিক, আর যে একটা হচ্ছে বিয়োগান্তক। তো আমরা যে নাটকটি পাঠ করছি কিংবা পড়ব, সেই নাটকটি হচ্ছে বিয়োগান্তক নাটক, হ্যামলেট। এবং সারা পৃথিবীতে শেক্সপিয়ারের বিয়োগান্তক নাটকগুলো কিন্তু বেশি জনপ্রিয়। তো এই সমস্ত বিয়োগান্তক নাটকের মাঝে যে নাটকগুলো সবচেয়ে বেশি নাম করেছিল, অর্থাৎ সারা পৃথিবী খ্যাত, সেই নাটকগুলো হচ্ছে রোমিও অ্যান্ড জুলিয়েট, কোরিওলেনাস, টাইটাস, অ্যাড্রোনিকাস, টাইমন অ্যান্ড অ্যাথেন্স, জুলিয়াস সিজার, ম্যাকবেথ, হ্যামলেট, কিং লিয়র, অথেলো, অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, যেগুলো ছাড়াও কিন্তু আরও কয়েকটি তার ট্র্যাজেডি নাটক রয়েছে। খুব সংক্ষিপ্তভাবে যে হচ্ছেন শেক্সপিয়র, সারা পৃথিবীতে যার সবচেয়ে বড় খ্যাতি হচ্ছে নাট্যকার হিসাবে এবং কবি হিসাবে। যদিও তার কবিতার সংখ্যা কম, তার নাটকের সংখ্যা কিন্তু মোটামুটি সংখ্যাটি ভালোই, 38টি। কিন্তু যাবার সেই সমস্ত নাটকের মাঝে তার খ্যাতি সবচেয়ে বেশি হয়েছে তিনি যখন ট্র্যাজেডি লিখেছেন, অর্থাৎ তার ট্র্যাজেডি নাটকগুলো সারা পৃথিবীতে দর্শক নন্দিত হয়ে পড়েছিল। শেক্সপিয়র তার জীবদ্দশায় যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন কবি এবং নাট্যকারের হিসাবে। তো তার মৃত্যুর পরে 17 শতকে তার কবি খ্যাতি যাবার কিংবা নাট্যকারের খ্যাতি কিছুটা ম্লান হতে শুরু করে। 19 শতকে এসে যে আমরা লক্ষ্য করি যে শেক্সপিয়র খ্যাতির সর্বোচ্চ শিখরে, তার রচনাগুলো সর্বোচ্চ শিখরে যে আরোহণ করে। তো শেক্সপিয়র সম্পর্কে ইংল্যান্ডের জাতীয় কবি, যেমন কি তোমরা খেয়াল করে দেখো যে পৃথিবীর যদি সেরা একজন কবির নাম বলতে হয়, তা কিন্তু শেক্সপিয়র নামটাই চলে আসবে, কিংবা সেরা একজন নাট্যকারের নাম বলতে হয়, তাহলে কিন্তু শেক্সপিয়রের নামটাই চলে আসে। তো সেই কবি সম্পর্কে সংক্ষিপ্তভাবে বর্ণনা তো খুবই দুঃসাধ্য ব্যাপার, যে আমরা শুধুই তার সম্পর্কে কিছু পরিচিতিমূলক বিষয় জেনে নিলাম। শেক্সপিয়রের যে নাটকটি যে আমরা পাঠ করব, সেই নাটকটি হচ্ছে হ্যামলেট, তার বিখ্যাত ট্র্যাজেডি নাটক। তো সেই ট্র্যাজেডি নাটক পাঠ করতে গিয়ে যে আমরা ট্র্যাজেডি নাটক, তাহলে নাটকের একটা বিষয় হচ্ছে ট্র্যাজেডি। তা আমরা নাটক সম্পর্কে কিছু কথা প্রাথমিকভাবে বলে নেই। সেই কথাগুলো তোমরা সবাই জানো, যে কাকে আমরা নাটক বলি, সেই নাটকের উদ্ভব কেমন হয়েছে। প্রাচীনকালে কিন্তু বাংলা সাহিত্য যখন রচিত হতে শুরু করে নাই, যখন সংস্কৃত যুগ চলছিল, সেই সময় কিন্তু এই ভারতবর্ষে নাটকের প্রচলন ছিল। কালিদাস কিংবা সেই সময়কার যারা কবি নাট্যকার ছিলেন, তারা কিন্তু নাটক রচনা করেছেন সংস্কৃত ভাষায়। তোমরা জানো যে সংস্কৃত ভাষা হারিয়ে গেছে, অর্থাৎ মৃত ভাষায় রূপান্তরিত হয়ে গেছে। তো নাটককে বলা হতো দৃশ্যকাব্য এবং শ্রব্যকাব্য, দৃশ্যকাব্য এবং শ্রব্যকাব্য এর সহযোগে যখন একটি সাহিত্য তৈরি হয়, দৃশ্যকাব্য এবং শ্রব্যকাব্য। কাব্য সাধারণত কিন্তু পাঠ করা যায় এবং শোনা যায়, তাই না? তো নাটকের একটা বাড়তি গুণ আছে, সেটি দেখাও যায়, কারণ নাটকটা রঙ্গমঞ্চে মঞ্চস্থ হয়, তো ফলে সেটিকে দেখা যায়। তো সেই জন্যই এই যে শ্রব্যকাব্য কিংবা যে কাব্য পাঠ করা যায় কিংবা শোনা যায়, সেই কাব্যের সাথে নাটক যখন তৈরি হলো, যে আরেকটি গুণ নাটকে বাড়তি, অর্থাৎ সাহিত্যের যে আরেকটি গুণ সেখানে বাড়তি যুক্ত হলো, সেটি হচ্ছে যে দেখা যায়, দর্শন করা যায়। তো এই যে দৃশ্যকাব্য এবং শ্রব্যকাব্যের সমন্বয়ে যে নাটক তৈরি হলো, সেই নাটকে যে আমরা মূলত কি পাই, সাহিত্যে যে আমরা কি পাই, মানুষের জীবন,
যদি সেই সাহিত্য বাস্তব ধর্মের সাহিত্য হয়। আমরা যখন কার্ল মার্ক্সীয় নন্দন তত্ত্ব নিয়ে কথা বলছিলাম, যে মন্ময় সাহিত্য এবং তন্ময় সাহিত্য, সেই বিষয়গুলো নিয়ে সামান্য কিছু কথা বলেছিলাম, যে বাস্তববাদী সাহিত্য, তন্ময় সাহিত্য আর মন্ময়, যেখানে ব্যক্তির চিন্তা চেতনার প্রাধান্যটা খুব বেশি থাকে। যে সাহিত্য যদি তন্ময় জাতীয় সাহিত্য হয়, তাহলে সেখানে তো যে আমরা সমাজকে পাবো, সেটি খুব স্বাভাবিক। আর সমাজ যদি না থাকে, তাহলে সেই সাহিত্য যে আমাদের কাছে খুবই কম গুরুত্বপূর্ণ হয় দেখা যাবে। এই যে মন্ময়বাদী এবং তন্ময়বাদী, এই দুটোর সমন্বয় কিন্তু সাহিত্যে খুব দরকার, শিল্প কিংবা সাহিত্য যাই বলো না কেন। তো এই যে নাটকে যে আমরা কি পাচ্ছি, সেই প্রশ্নেই যে আসছি, যে মানুষের জীবন, আমরা যখন আয়নায় নিজের চেহারাটা দেখি, যে আমার সাজগোজ ঠিক আছে কিনা, যে আমার চুল কেমন, আমার মুখটা কেমন, সুদৃশ্য কিনা। তো আয়নায় যেমন আমরা নিজেদেরকে প্রত্যক্ষ করি, ঠিক তেমনি রঙ্গমঞ্চটাকে যদি আমরা আয়না হিসেবে কল্পনা করি, তাহলে যে আমরা লক্ষ্য করব সেই রঙ্গমঞ্চেই আমরা আমাদের জীবনকে প্রত্যক্ষ করছি। যে ঘটনাগুলো মানব জীবনে ঘটছে, সমাজে ঘটছে, এই সভ্যতায় যে ঘটনাগুলো ঘটছে, সেগুলোকেই আমরা রঙ্গমঞ্চে প্রত্যক্ষ করছি। নাট্যকার খুব সুকৌশলে সেইগুলো উপস্থাপন করছেন, তাই না? তাই হচ্ছে নাটক। তাহলে নাটকের যে বিষয়, হ্যাঁ, নাটকের বিভিন্ন রকমের শ্রেণীকরণ আছে, ঐতিহাসিক নাটক, সামাজিক নাটক, সাংকেতিক নাটক, কত রূপক নাটক, কত কিছু, তাই না? তোমরা সেগুলো জানো। অর্থাৎ নাটকের যে বিষয়, সেই বিষয়ের প্রেক্ষিতে নাটককে যে আমরা বিভিন্ন রকমের শ্রেণীকরণে বিভক্ত করতে পারি। এই নাটককে তার বৈশিষ্ট্যগত দিক থেকে, অর্থাৎ তার যে নাটকের তো স্ট্রাকচার আছে, কাঠামো, তো নাটকের যে বৈশিষ্ট্য, নাটকের যে কোন রসের প্রাধান্য কিংবা নাটকের মূল বিষয়টা কি, তার প্রেক্ষিতে যে আমরা নাটকের তিনটি শ্রেণীতে সাধারণত তাত্ত্বিকেরা বিভক্ত করেন, যে একটা হচ্ছে ট্র্যাজেডি, আর একটা কমেডি, আর একটা হচ্ছে ফার্স। তোমরা সেগুলো জানো, যে ট্র্যাজেডি হচ্ছে বিয়োগান্তক নাটক, কমেডি হচ্ছে মিলনান্তক নাটক, আর ফার্স হচ্ছে হাস্যরসাত্মক নাটক। তবে এই যে নাটক, এই তিন নাটকের মাঝে শ্রেষ্ঠ হচ্ছে ট্র্যাজেডি। যে আমি একটু পেছনে ফিরে যাই, যে কথাটা বলার খুবই প্রয়োজন। হ্যামলেট যে নাটকটি তোমাদের পাঠ্য, সেই নাটকটি যার অনুবাদ পাঠ্য, পৃথিবীর বিভিন্ন ভাষায় এই নাটক অনুদিত হয়েছে, বাংলা ভাষায় বিভিন্ন জন অনুবাদ করেছেন। শামসুর রহমানের নাটকটি তোমাদের পাঠ্য। শামসুর রহমান তিনি যে অনুবাদটি করেছেন, সেই অনুবাদটি তোমাদের পাঠ্য। যে কথাটি বললাম, যেই জন্যই যে সাহিত্য অনুবাদের কিন্তু যথেষ্ট একটি গুরুত্ব আছে। সার্থক অনুবাদ সবাই করতে পারেন না। শামসুর রহমান যে অনুবাদটি করেছেন, তোমরা যদি পড়ে থাকো, খেয়াল করে দেখবে, একেবারে কাব্যিক ভাষায়, কখনো ছন্দবদ্ধ ভাষায়, কখনো একদম কবিতার মতো উপমা, উৎপ্রেক্ষা, অলঙ্কার ব্যবহার করে তিনি এই নাটকের ভাষা তৈরি করেছেন। তো শামসুর রহমান সম্পর্কে তো নতুন করে বলার কিছু নাই, তোমরা মাস্টার্সের ছাত্র। আমরা যদি বাংলা সাহিত্যের 4-5 জন কবির নাম বলি, একটু খেয়াল করে দেখো। যদি আমরা বলি যে মাইকেল থেকে আধুনিকতা শুরু হয়েছে, মাইকেল, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, তারপরেই যে নামটি যে আমাদের বাংলা সাহিত্য উচ্চারিত হবে, সেটি কিন্তু শামসুর রহমান।
তো শামসুর রহমান কিন্তু যে ইংরেজির ছাত্র ছিলেন, তিনি খুব ভালোভাবে যে ইংরেজি সাহিত্য চর্চা করেছেন, শেক্সপিয়ারও তার চর্চার অন্তর্ভুক্ত বিষয় ছিল। তোমরা জানো যে এই আধুনিক কালের বিভিন্ন কবিরাই কিন্তু ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন। তোমাদের বিখ্যাত কবি জীবনানন্দ দাশ, বিখ্যাত কবি বুদ্ধদেব বসু, তারা কিন্তু ইংরেজি বিভাগের ছাত্র এবং শিক্ষক ছিলেন। তেমনি শামসুর রহমানও ইংরেজি বিভাগের ইংরেজির ছাত্র ছিলেন। শিক্ষকতা হয়তো করেননি, সাংবাদিকতা করেছেন। কবি হিসাবে তিনি বাংলা সাহিত্যের একজন বড় মাপের কবি। তো শামসুর রহমান এই শেক্সপিয়রের হ্যামলেট নাটকটির যে অনুবাদটা করেছেন সেইটুকু তোমাদের পাঠ। তো পাঠ করলে দেখবা একটা কাব্যনাট্যধর্মী ভাব, অর্থাৎ কবিতার মতো করে তিনি সংলাপগুলো রচনা করেছেন, কখনো ছন্দবদ্ধভাবে, কখনো অলংকার প্রয়োগে, কখনো যে নাট্যিক যে গুণাবলী, বহু ব্যঞ্জনাধর্মী শব্দ ব্যবহার করে তিনি এই নাটকের অনুবাদটাকে খুব তিনি যেভাবে তৈরি করেছেন সেটিকে বলা যায় যে একেবারেই রসোত্তীর্ণ। তো যে আমি আজ অন্য বিষয়ে ছিলাম, মাঝে একটু এই অনুবাদক শামসুর রহমান, বাংলা সাহিত্যের বিখ্যাত কবি শামসুর রহমান, যিনি হ্যামলেট নাটক অনুবাদ করেছেন, তার কথাও যে একটু স্মরণ করিয়ে দিলাম তোমাদেরকে। তার এই হ্যামলেট অনুবাদের একটি বিশেষত্ব আছে, সেই জন্য যে কথাটা আমাদের বলতেই হবে। তো যাক, তো আমরা নাটকের শ্রেণীবিভাগ সম্পর্কে কথা বলছিলাম, যে নাটক 3 রকমের: ট্র্যাজেডি, কমেডি এবং ফার্স। ট্র্যাজেডি হচ্ছে বিয়োগান্তক, কমেডি মিলনান্তক, আর ফার্স হচ্ছে হাস্য রসাত্মক। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, তোমরা খেয়াল করে দেখো যে মানুষ শিল্প, সাহিত্য কিংবা যে শিল্প দ্বারা মানুষ খুব বেশি আকৃষ্ট হচ্ছে, যে ধরা যাক যে গানটি দ্বারা মানুষ খুব বেশি আকৃষ্ট হচ্ছে, খেয়াল করে দেখো সেই গানটি নিঃসন্দেহে বেদনার কিংবা বিরহের। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি, যে বিরহ কিংবা বেদনার সাথে মানব মনের যে সম্পর্ক, সেই সম্পর্কটা নিবিড়। তোমরা মধ্যযুগের যে বৈষ্ণব পদাবলী কাব্য পড়েছ, রাধার সেই পদগুলোই পাঠকদেরকে বেশি আকৃষ্ট করে, যে পদগুলোর নায়িকা রাধা অশ্রু সজল দৃষ্টিতে তাকিয়ে আছেন তার কৃষ্ণের জন্য। অর্থাৎ এই যে দুঃখিনী রাধা কিংবা বিরহ কাতর রাধা, যে ঝম্পি গণগর জন্তি সন্ততি ভুবন ভরি ভরি খন্তিয়া কান্ত পাহন কাম দারুণ সঘনে খরসর হন্তিয়া, এই যে যন্ত্রণাবিদ্ধ রাধার যে চিত্র, সেই চিত্রটি কিন্তু সেই চিত্রেই আমরা বেশি আকৃষ্ট হই। মানব মনেরই একটি বৈশিষ্ট্য হচ্ছে যে দুঃখ দ্বারা মানুষ খুব বেশি তাড়িত হয়, সুখ দিয়ে ততটা হয় না। সুখ হচ্ছে ক্ষণস্থায়ী, সুখ মানুষের মনে একটি ক্ষণস্থায়ী অনুভূতির জন্ম দেয়। আর দুঃখের মধ্য দিয়ে মানুষ যে প্রশান্তিটা লাভ করে, সেই প্রশান্তিটা কিন্তু দীর্ঘস্থায়ী। তো ট্র্যাজেডিও সেই রকমই একটি বিষয়। তো আমরা পরের ক্লাসে এই ট্র্যাজেডি নিয়ে কথাবার্তা বলতে শুরু করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে যে এই পর্যন্তই। ধন্যবাদ।